মাধুরী তার গরুর জন্য ঘাস আনতে মাঠের দিকে যাচ্ছিল। আর এমনই সময় এক গাছের ডালে বসেছিল জাদুই তোতা। তোতাটি মাধুরীকে দেখে মনে মনে ভাবে, আমি তো কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি এই মহিলাটি রোজ মাঠে গিয়ে তাজা তাজা ঘাস নিয়ে তার গরুকে দেয়, কিন্তু তার তো একটাই গরু। আর এই একটা গরুতে কতটুকুই বা দুধ দেবে? সে একটা গরুর দুধ দিয়ে হয়তো তার বাড়ি ক্ষীরই তৈরি হবে, কিন্তু সে বেচবে কি? আর দুধ যদি না বিক্রি করতে পারে তাহলে তার সংসারটি চলবে কি করে? আমি বরং তো ওকে কিছু সাহায্য করতে পারি। আর এ তো অনেক ভালো মনের মানুষ, আর অনেক কষ্টও করে, কখনো কাজের ফাঁকিও দেয় না। আমি কি করে একে সাহায্য করি? বরং আমি না হয় আর একটা গরু হয়ে ওর বাড়ি গিয়ে ওকে দুধ দিয়ে সাহায্য করি, আর আমার ওই দুধ বিক্রি করে নিশ্চয়ই ওর ভালোভাবে সংসারটা চলে যাবে। এমন কথা ভেবেই তোতা গাছ থেকে নেমে গরুর রূপ ধরে নেয়, আর সে গরুর রূপ ধরে মাধুরীর দিকে এগিয়ে যায়। মা, এই এত বড় জঙ্গলে আমার কেউ নেই, আমাকে তোমার বাড়ি একটু জায়গা দিয়ে সাহায্য করবে? তার বদলে আমি তোমাকে অনেক দুধ দেব, আর সেই দুধ বিক্রি করে তোমার অনেক অর্থ লাভ হবে। গরুর এমন কথা শুনে মাধুরী তো অবাক হয়ে যায়। সে না হয় ঠিক আছে, তবে তুমি আগে বলো, তুমি মানুষের মতন কথা বলছো কি করে? আমি তো কখনো গরুকে মানুষের মতন কথা বলতে শুনিনি। আমি হলাম একটি জাদুই গরু। আমি রোজ তোমাকে দেখতে পাই, তুমি তরতাজা ঘাস নিয়ে ওই তোমার বাড়ির একটি গরুকে খেতে দাও, কিন্তু একটি গরুর দুধে তো আর তোমার ভালোভাবে সংসারটি চলছে না। আর তোমার মনে এত লোকের জন্য দয়ালু হয়, তার জন্য আমি ভাবছি আমাকে যদি দয়া করে তোমার বাড়িতে জায়গা দাও আর তরতাজা ঘাস এনে দাও, তাহলে আমি তোমাকে অনেক দুধ দেব, আর আমার এই দুধ বিক্রি করে তুমি অনেক অর্থ লাভবান করতে পারবে। আরে বাহ, তাহলে তো কোনো কথাই নেই। আমার সঙ্গে এলে আমি তোমাকে রোজ তরতাজা ঘাস এনে দেব, আর তার বদলে তুমি একটু সাহায্য করে আমাকে দুধ দিও। ঠিক আছে, চলো আমার সঙ্গে। এরপর মাধুরী গরুটিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। রাধার সঙ্গে এমন নতুন গরু দেখে রাধার স্বামী তো অবাক হয়ে যায়। আরে রাধা, তুমি তো গরুর জন্য ঘাস আনতে গেছিলে, কিন্তু ঘাস না নিয়ে তুমি এই গরু কোথা থেকে নিয়ে এলে? আরে, আমি একে কোথা থেকে ধরে নিয়ে আসিনি, এ আমার সঙ্গে খুশি মনেই এসেছে। একে রোজ যদি তরতাজা ঘাস দেওয়া হয়, এ আমাদের অনেক দুধ দেবে। আমাদের এই একটি গরুর যে দুধ হয় তাতে তো আমাদের সংসার ঠিক করে চলছিল না, তাই আমার সঙ্গে এই গরুটিকে নিয়ে এলাম। এরপর রাধা তার স্বামীকে সব কথা খুলে বলে। আরে রাধা, তুমি ঠিক বলছো? তাহলে তো আমরা দুজনাই কাল থেকে ঘাস কেটে দুটো গরুর জন্য নিয়ে আসবো। পেট ভরে খেতে দিলে নিশ্চয়ই ভালো দুধ দেবে। পরের দিন মাধুরী এবং মোহনলাল রোজ মাঠে গিয়ে তরতাজা ঘাস নিয়ে আসে গরুর জন্য। খুশিতে গরুর নাম রাখে মালতী। রোজ সকালে দুধ নিয়ে মোহনলাল জমিদারের বাড়িতে গিয়ে দিয়ে আসে। মোহনলালের প্রতিবেশী মোহনলালকে জমিদারের বাড়িতে দুধ দিয়া দেখতে পেয়ে মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব? এর কাছে তো মাত্র একটাই গরু, আর একটা গরুতে এত দুধ কি করে হয়? আমাকে তো একটু তদন্ত করে দেখতে হবে। মোহনলালের হাতে এত বড় দুধের বালতি দেখে সে ঘরে ফিরে যায়। কি গো, তুমি আজ এমন করে বসে আছো কেন? কি হলো তোমার? বাইরে গেলে আর এক্ষুনি ঘরে এসে এমন করে চুপচাপ বসে আছো যে? আরে ভাগ্যশ্রী, ওই মোহনলালের কাছে তো একটাই গরু ছিল, আর তার তো অল্পই দুধ হতো। এখন তো দেখছি বালতি ভরে ভরে দুধ বিক্রি করছে। আমি তো বুঝতে পারছি না এত দুধ আসছে কোথা থেকে।
আর এমন করে দুধ বিক্রি করলে ও তো আমাদের থেকেও বেশি বড় লোক হয়ে যাবে। না না না, এটা তো হতে দিতে পারে না। তুমি একটু খোঁজ নিয়ে দেখো ও কোথা থেকে এত দুধ পাচ্ছে। ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে দেখি। আরে মালতী, আরো কিছু ঘাস দেব নাকি? আর একটু খেয়ে নাও। এই কটা ঘাসে হবে কি করে তোমার? না 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 মোহনলাল, আজ তুমি আমাকে অনেক খাইয়েছো, আমি আর খেতে পারবো না। শম্ভু তো মোহনলাল আর তার গরুর এমন কথা শুনে অবাক হয়ে যায়। আরে বাহ, এই গরু তো দেখছি মানুষের মতন কথা বলে, এটা আবার কি করে সম্ভব? মোহনলাল, কাল তোমার যতটুকু দুধের দরকার ততগুলো বালতি রেখে দাও। আমি তোমার এত সেবা যত্নে অনেক খুশি হয়েছি। তোমার যত দুধের দরকার আমি ততই দুধ দেব। তোমার যতগুলো বালতি আছে সব এখানে রেখে দাও, সকালে সব দুধেই ভরা থাকবে। না 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 মালতী, যতটুকু দুধ দিচ্ছ ততটুকুই দিও। আমার এতেই ভালোভাবে সংসার চলে যাচ্ছে। অত লোভ করা ভালো নয়। তবে আমাদের বাড়িতে এসে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না না, আমি তো এখানে খুবই যত্ন সহকারে আছি। আমি তোমাদের সেবা যত্নে অনেক খুশি হয়েছি। কিন্তু মোহনলাল, আমার দুধ বিক্রি করে তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ মালতী, আমি তো খুবই খুশি। কারণ তোমার এই দুধ বিক্রি করেই তো আমার ঘরের চুলো জ্বলছে। আচ্ছা, বুঝেছি। তবে এটা জাদুই গরু হচ্ছে। এই গরুর দুধ বিক্রি করে মোহনলালের এত পয়সা হচ্ছে, ও তো আমার থেকে ধনী হতে চলেছে। হুম, এটা তো হতে পারে না। আজকেই এর একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। মোহনলাল যখনই মাঠের দিকে একে চারা খাওয়াতে নিয়ে যাবে, আমি ঠিক তখন এই গরুটাকে মেরে দেব। হা 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 হা। মোহনলাল, আমার যদি কখনো কিছু হয়ে যায়, আমাকে যদি কেউ মেরে ফেলে কিংবা আমার যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে কোনো চিন্তা করবে না। আমাকে মাধুরী যে গাছের নিচে পেয়েছিল, ঠিক সেই গাছের পাতা নিয়ে আমার উপর রেখে দেবে। আমি আবার সুস্থ হয়ে তোমার কাছেই ফিরে আসব। কি হয়েছে মালতী, আজ এমন কথা বলছো কেন? তোমার কখনোই কিছু হবে না। এসব কথা কখনো মুখেই আনবে না। চলো, এখন আমি তোমাকে মাঠে নিয়ে যাই। তাজা তাজা ঘাসও কেটে আনবো, আর ওখান থেকে তোমার পেটও ভর্তি করে খাইয়ে নিয়ে আসবো। মালতী, আমি এখন মাঠের দিকে যাচ্ছি। ঘাসও কেটে নিয়ে আসবো, আর মালতীকেও পেট ভরে খাইয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধানে থেকো। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে অনেক ধরনের জানোয়ার জীবজন্তু থাকে, একটু খেয়াল করে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে। এরপর মোহনলাল মালতীকে নিয়ে মাঠের দিকে জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে। মালতী তরতাজা ঘাস দেখে খেতে থাকে। মালতীকে এমন ঘাস খেতে দেখে মোহনলাল মনে মনে ভাবে, উফ, আজ অনেক গরম পড়েছে। গরমেতে তো আমার ঘাম ছুটে যাচ্ছে। আমি বরং একটু গাছের ছাওয়ায় বসে নি। মালতী পেট ভরে খাচ্ছে, খেয়ে নি। এরপর মোহনলাল গাছের নিচে আরাম করতে থাকে, আর এদিকে সমু ফাঁদ পাততে থাকে কি করে ওই গরুটিকে মারা যায়। এদিকে সমু সুযোগ বুঝেই মালতীকে লাঠি দিয়ে জোর জোরসে মারতে থাকে। মালতী চিৎকার করতে থাকে, আর মালতীর চিৎকারে মোহনলাল তাড়াহুড়ো করে উঠে পড়ে। এ কি, আমার মালতী এমন করে চিৎকার করছে কেন? নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। মোহনলাল তাড়াহুড়ো করে ছুটে যায় মালতীর কাছে, কিন্তু মালতীর কাছে গিয়ে অবাক হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় তার হাত পা। মালতীর কাছে গিয়ে দেখতে পায় মালতী মারা গেছে। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! আমার মালতীর এমন অবস্থা কি করে হলো? হে বিধাতা, এ কি করে সম্ভব? আমার মালতীকে সুস্থ অবস্থায় তো নিয়ে এলাম, এমন সর্বনাশ কি করে হলো? কে করলো এই অবস্থা? মোহনলাল মন খারাপ করে ঘরে ফিরে আসে।
আর তখনই মাধবী জিজ্ঞাসা করে, কি হলো তোমার? এমন মন খারাপ করে ফিরে এলে যে? আর মালতী কোথায়? কোন মুখে যে বলবো তোমায়, মালতী আর আমাদের মধ্যে নেই, সে মারা গেছে। এ কি বলছো তুমি? মালতীকে তো তোমার সঙ্গে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলে, কি হলো এবার? মালতী মাঠে ঘাস খাচ্ছিল, আমি একটু গাছের নিচে বসে আরাম করছিলাম, কিন্তু হঠাৎ করেই মালতীর আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে দেখতে পাই মালতী মারা গেছে। কি হয়েছে সঠিক করে আমি নিজেও বুঝতে পারছি না। হে বাবা, এখন কি হবে? ওই মালতীটা আমাদের একমাত্র সংসার চালানোর ভরসা ছিল, এখন সেও চলে গেল। কি করে চলবে আমাদের সংসারটা? মাধবী, তুমি চিন্তা করো না, আমার একটা রহস্য জানা আছে। কি করে মালতীকে আবার নতুন জীবন দিয়ে ফিরিয়ে আনতে হবে। দাঁড়াও, আমি জঙ্গল থেকে সেই গাছের পাতাটি নিয়ে আসি। ঠিক আছে, তবে সাবধানে যেও। মোহনলাল সেই জঙ্গলের দিকে পাতা আনতে চলে যায়। কিছু সময়ের মধ্যে পাতা নিয়ে এসে মোহনলাল মালতীর মাথার উপরে রেখে দেয়। মালতীর উপর পাতা রাখতেই মালতী আবার নতুন জীবন ফিরে পায়। মালতী, তুমি আবার ফিরে এসেছো আমাদের মধ্যে। জানো কি, তোমাকে নিয়ে আমরা কত দুশ্চিন্তায় টেনশনে ছিলাম। এখন বেশ ভালো লাগছে। আমি এখন ঠিক আছি মোহনলাল, চলো বাড়ি ফিরে চলো, আমি মাধবীর কাছে যেতে চাই। মোহনলাল মালতীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসে। বাড়ি ফিরেই মাধবীকে সব কথা বলে দেয়। আর মালতীকে দেখে মাধবী তো খুশিতেই আত্মহারা হয়ে ওঠে। জানো তো মালতী, আমি কত দুশ্চিন্তায় ছিলাম তোমাকে নিয়ে। আমার তোমাকে ছাড়া একটুও ভালো লাগছিল না। আর কখনো এমন করে আমাকে ছেড়ে যেও না মাধবী। আমি তো এখন ফিরে এসেছি, আর যাব না তোমাকে ছেড়ে। কি গো, ঘরে তো কোনো ঘাস পাতা কিছু নেই, আমি এখন মালতীকে খেতে দেব কি? ও, তুমি চিন্তা করো না, আমি ঠিক ঘাসের ব্যবস্থা করেই দেব। কিছু সময় অপেক্ষা করো, আমি ঘাস আনতে যাব। মোহনলাল, তুমি বালতি নিয়ে এসো, আমি তোমাকে অনেক দুধ দেব। না না মালতী, অনেক দুধ দিতে হবে না, আগে যতটুকু দিতে ততটুকুই দিও। আর হ্যাঁ, আমি তো আবার নতুন জীবন পেয়ে তোমাদের কাছে ফিরে এসেছি, তো আজ থেকে আমার নাম মালতী নয়, নতুন নাম রাখো। আচ্ছা, আজ থেকে তোমার নাম সুখী। মোহনলাল ঘর থেকে বালতি নিয়ে এসে বালতি রাখতে না রাখতেই বালতিতে দুধে ভরে যায়। আরে বাহ সুখী, তোমার দুধ তো খুবই ঘন, আর এত সুস্বাদু একটা গন্ধও বেরোচ্ছে। দুধে তো এমন গন্ধ থাকে না। কিন্তু সুখী, এখন তো ঘরে কোনো ঘাস পাতা নেই, তোমাকে এখন খেতে দিই কি বলো তো? ও, তুমি চিন্তা করো না, আমাদের ঘরের পিছনে যে একটি গাছ আছে, ওই গাছের ডাল থেকে কিছু পাতা এনে দাও, তাতেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাই এনে দিচ্ছি। এদিকে মোহনলালের প্রতিবেশী সমু ঘরের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। আরে বাজ, আমি তো এই গরুটাকে মেরে দিয়েছিলাম, সে আবার বেঁচে উঠলো কেমন করে? আমাকে আবার কোনো ফোন দিয়ে আটতে হবে, এর কোনো ব্যবস্থা আবার কিছু একটা করতেই হবে আমাকে। মালতী, আমি জমিদার মশাইয়ের বাড়িতে দুধ দিতে যাচ্ছি, তুমি সুখীর সঙ্গে সাবধানে থেকো। আর হ্যাঁ, ওকে ঘরের পিছন থেকে কিছু গাছের পাতা এনে দিও। ঠিক আছে, তুমিও সাবধানে যেও, আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরে এসো। এদিকে মোহনলাল দুধের বালতি নিয়ে জমিদার মশাইয়ের বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যেতে না যেতেই মোহনলাল দেখতে পায় এক বুড়িমা মন খারাপ করে বসে আছে। বুড়িমা, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমার? বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, যদি কোনো খাবার পাওয়া যেত খুব ভালো হতো। বুড়িমা, আমার কাছে তো কোনো খাবার নেই, তুমি এই দুধ রেখে দাও, এই দুধ খেয়ে তোমার খিদা নিবারণ করো। জানো তো বাবা, আমার ছেলে বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি দুদিন ধরে কিছু খেতে পাইনি। এই দুধটুকু দিয়ে আমার অনেক উপকার করলে, মনে হচ্ছে যেন আমার জীবনটা ফিরে এলো। মোহনলালের কাছ থেকে কিছু দুধ সেই বুড়িমাকে দিয়ে বাকি দুধ জমিদার মশাইয়ের বাড়ি দেওয়ার জন্য আবার রওনা দেয়। জমিদার মশাই,
আজকে নতুন গাঢ় দুধ নিয়ে এসেছি দেখো। এখন আমার গরুটি অনেক ভালো গাঢ় দুধ দিচ্ছে। আরে মোহনলাল, দুদিন যে তুমি আসোনি, তার কি কারণ ছিল শুনি? না না জমিদার মশাই, কোনো সমস্যা নেই। ওই একটু আমার গরুটার শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছে। জমিদার মশাই বাড়িতে দুধ দিয়ে মোহনলাল ঘরে ফিরে আসে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর থেকে মোহনলাল গরিবদের জন্য কিছু দান ধ্যান করতে থাকে। আরে বাজ, এই মোহনলাল তো দেখছি বড়লোক হয়ে গেল। এখন তো ওর এই গরুটাকে আমার আবার মারার কোনো ব্যবস্থা করতে হবে। মোহনলালের জাদুর গরুর কথা গ্রামের সবাই এক এক করে জানতে পেরে যায়। আর জমিদার মশাইয়ের কানেও পৌঁছে যায়। জমিদার মশাই এমন খবর শুনে মোহনলালের বাড়িতে এসে হাজির হয়। মোহনলাল, আমি শুনেছি তোমার গরুটার নাকি কোনো ভগবানের কৃপা আছে। তা আমি বলি কি, আমি কি সেই তোমার গরুটাকে সচক্ষে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, অবশ্যই দেখতে পারেন, চলেন আমি নিয়ে যাচ্ছি। মোহনলাল, তোমার এই গরু কি আমার চোখের সামনে দুধ দিতে পারে? আমি তাহলে একটু দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পারবেন না। মোহনলাল ঘর থেকে একটি খালি বালতি এনে সুখীর কাছে রেখে দেয়। সুখী, তুমি এই বালতিটি দুধ দিয়ে ভরে দাও। গরুটির এমন দৃশ্য দেখে জমিদার মশাই অবাক হয়ে যায়, আর তারও মনের মধ্যে লোভ জন্ম নেয়। মোহনলাল, তুমি কি তোমার এই গরুটা আমাকে দিতে পারো? আমি এর মূল্যে অনেক পয়সা দেব তোমাকে। জমিদার মশাই গরুটিকে হাত দিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু জমিদার মশাইয়ের হাত জ্বলা শুরু হয়ে যায়। না না মোহন, আমি এই গরু নিতে পারবো না। জমিদার মশাই, তোমার এই হাতে অনেক পাপ জমে আছে, এই কারণে আমাকে ধরা সম্ভব নয়। অনেক গরিবদের অনেক ধন সম্পত্তি আত্মসাৎ করে রেখেছেন। জমিদার মশাই, গরিবদের যা যা নিয়েছেন আপনি চেষ্টা করেন যে তাদের সবকিছু ফিরিয়ে দেবার। এরপর জমিদার মশাই গ্রামের গরিবদের সবকিছু ফিরিয়ে দেয়। এদিকে রাতের অন্ধকারে মোহনলালের প্রতিবেশী সমু সেই সুখীকে মারার জন্য আবার চলে আসে। আর যখনই মারার জন্য সুখীর দিকে এগিয়ে যায়, ঠিক তখনই তারও হাতে পায়ে জ্বালা যন্ত্রণা ব্যথা শুরু হয়। আর তখন সুখী বলে, সমু, তুমি হচ্ছে একটা লোভী মানুষ, আর লোভী মানুষের কখনো ভালো কিছু হয় না। কারোর ভালো করতে হলে তার নিজের মনকে আগে শান্ত এবং পবিত্র করতে হয়। আসলে তোমার মন ভালো না, মনের মধ্যে অনেক নোংরা জমে আছে। তাই বলি, এখান থেকে এক্ষুনি বিদায় নাও, তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হবে। আর যদি পারো তো মনের থেকে হিংসা ত্যাগ করে সবার উপকার করো, তাহলে তোমারও দেখবে অনেক তাড়াতাড়ি উন্নতি হবে। সুখীর এমন কথা শুনে সমু ওখান থেকে চলে যায়। মাধবী, এখানকার কাজ আমার এখন শেষ হয়েছে। তোমরা সুখে থেকো, সবসময় আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। আমি এখন বিদায় নিই।